আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 6 বিজিএস। এই যে এটা দেখো, ইউনিট 2 আর পেজ নাম্বার হলো 11। এর আগে আমরা তোমাদের এই সাবজেক্টের উপর অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো যদি না দেখে আসো তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখতে পারবে। ওকে, আর আমরা কিভাবে আলোচনা করি সেটা যদি একটু বলি, আমরা কিন্তু তোমাদেরকে এমসিকিউ সেই সাথে তোমাদের কি থাকবে, সিকিউ যে আছে তার কিন্তু ক এবং খ নং প্রশ্নগুলো আমরা তোমাদেরকে কি করে দেব, উত্তর করে দেব। তাহলে একদম ক্লিয়ার যে এখান থেকে তুমি এমসিকিউটা পাবে এবং সেই সাথে সিকিউ এর ক এবং খ নাম্বার যে প্রশ্ন থাকবে সেটাও তুমি কিন্তু আনসার করতে পারবে। এবার দেখো, অনেকেই বলে যে ভাইয়া আমরা কি তাহলে এমসিকিউর জন্য আর কোনো গাইড পড়ো? না, তোমাদের আর কোনো গাইড পড়ার দরকার নেই। তোমরা যদি মেন বইটা যদি ভালো করে পড়তে পারো তাহলে এমসিকিউ এবং সিকিউর জন্য ক এবং খ নাম্বারের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো তোমরা একদম ইজি ভাবে কি করতে পারবে, আনসার করতে পারবে। আমরা সেভাবেই তোমাদেরকে প্রিপারেশন দেব বা আমরা সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করে তুলবো। ওকে, তাহলে চলো আজকে আমরা আলোচনা করব এই যে গুপ্ত যুগ নিয়ে। ওকে, গুপ্ত যুগে কি আছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। আমাদের দেশে বিস্তারিত ইতিহাস জানা গেছে গুপ্ত যুগ থেকে। আমাদের দেশের বিস্তারিত ইতিহাস জানা গেছে কোন ই থেকে, গুপ্ত যুগ থেকে। এটা কিন্তু ক নাম্বার কোশ্চেন হতে পারে। ওকে, বাংলাদেশের ইতিহাস জানা গেছে কোন যুগ থেকে? তাহলে আমাদের দেশের ইতিহাস জানা গেছে কোন যুগ থেকে? গুপ্ত যুগ থেকে। তারা ভারত উপমহাদেশের উত্তর অঞ্চলের শাসক ছিলেন। তারা কোন অঞ্চলের শাসক ছিলেন? উত্তর অঞ্চলের। বাংলাদেশের উত্তরাংশে পুণ্ড্রবর্ধন ভুক্তি নামে একটি প্রদেশ গুপ্তদের শাসনভুক্ত ছিল। আমাদের মনে রাখতে হবে আজকের বাংলাদেশ প্রাচীনকালে একক কোনো দেশ ছিল না। ওকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তখন পুণ্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, গৌড়, বরেন্দ্র, তারপর হরিকেল, তারপরে আছে প্রভৃতি জনপদ নামে পরিচিত ছিল। ওকে, দেখো এই জায়গায় একটা জিনিস তোমাকে আমি একটু করি, সেটা হলো যে আমরা কিন্তু অনেকেই মনে করি এই যে আমাদের এই বাংলাদেশটা মনে হয় কি পুরো একটা বঙ্গদেশ ছিল বা সমতট ছিল বা পুণ্ড্রবর্ধন ছিল। আসলে কিন্তু তা না। আমাদের এই বাংলাদেশের পুরো অংশটা কিন্তু একটা অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল না, এটা কিন্তু বিভিন্ন অঞ্চলের সাথে অ্যাডজাস্ট হয়ে অন্তর্ভুক্তি ছিল। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যেমন পুণ্ড্রবর্ধন বলতে আমাদের পুরো বাংলাদেশকে বোঝাইতো না, ঠিক আছে। তারপরে যেমন এই যে যেমন হরিকেল, এটা কি সিলেট অঞ্চল, ত্রিপুরা অঞ্চল, তারপর চট্টগ্রামের কিছু অংশ নিয়ে এই জনপদ কি করতো। বরেন্দ্র অঞ্চল যেমন এই যে রাজশাহী, তারপর রংপুর, তারপর দিনাজপুর, এগুলো। তারপর সমতট অঞ্চল, বঙ্গ অঞ্চল এই যে ঢাকা, তারপর ময়মনসিংহ, তারপরে তোমার এদিকে কি টাঙ্গাইল, ঠিক আছে। এগুলো নিয়ে কিন্তু এই অঞ্চলগুলো গঠিত হয়েছে। যেমন এখন আমরা সচক্ষে যেটা দেখি যে বাংলাদেশের মতন মানুষ কি পুণ্ড্রবর্ধন বা যে কোনো একটা অঞ্চলের সাথে অন্তর্ভুক্ত ছিল না, এটা কিন্তু বিভিন্ন অঞ্চলের সাথে অন্তর্ভুক্ত ছিল। ওকে, শশাঙ্ক, গুপ্ত শাসন পতনের পর কয়েকজন রাজার নাম পাওয়া যায়। পরবর্তী গুপ্ত নামে পরিচিতি এই সময়কালের তিনজন বিখ্যাত রাজা ছিলেন গোপচন্দ্র, কি ধর্মাদিত্য ও সমাচার দেব। তারপর সপ্তম শতকে শশাঙ্ক নামে একজন প্রতাপশালী শাসকের পরিচয় পাওয়া যায়। তিনি গৌড়ের শাসক ছিলেন। কে ছিলেন? তার উপাধি ছিল গৌড়েশ্বর। তারপর দেখো, তার মৃত্যুর পর প্রায় 100 বছর প্রাচীন বাংলায় কোনো স্থায়ী শাসক ছিল না। বিশৃঙ্খল অবস্থায় বাংলার ছোট ছোট রাজ্য নিজেদের মধ্যে কলহ ও যুদ্ধে জড়িয়ে পড়েছিল। দেখো, নিয়ে কি যখন শশাঙ্কর যখন আমরা এটা পড়ি তখন আমরা স্পষ্ট বুঝতে পারি যে গুপ্ত শাসনের পতনের পর তারপর পরবর্তী যে যুগটা আসে সেটা হলো শশাঙ্ক, তাই না? এই শশাঙ্কদের ভিতরে আবার কি ছিল, অনেকটাই অংশে বিভক্ত ছিল। এবং শশাঙ্কর পর যে কি 100 বছর, সেটা কিন্তু আমাদের এই বাংলাদেশ বলো আর এই যে বঙ্গদেশটা বলো, এটা কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল এবং যুদ্ধ, বিগ্রহ, কলহ এগুলো কিন্তু বিশৃঙ্খলা লেগেই ছিল। এরপরে দেখো পাল বংশ। পাল বংশটা কি? এখানে দেখো তেমন করে এমসিকিউর মতন কোনো কোশ্চেন নেই, এই কারণে কিন্তু আমি তোমাদেরকে এমসিকিউটা এখান থেকে করে দিচ্ছি না। যদি এমসিকিউ হওয়ার মতন কোনো কোশ্চেন আমি পাই তাহলে সাথে সাথে আমি কিন্তু সেটা তোমাদের করে দেব, তৈরি করে দেব। পাল বংশের বাংলায় দীর্ঘতম শাসন করে। পাল বংশরা বাংলায় দীর্ঘতম শাসন করে, অর্থাৎ পালরা কিন্তু প্রায় 400 বছর বাংলা শাসন করে। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। এই যে এখান থেকে দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। এটা কিন্তু এমসিকিউ হবে, একটু নোট করে নিবে। পাল বংশের কি প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। তারপর দেখো, তিনি মাৎস্যের ন্যায়
কি তথা অরাজকতা দূর করে গৌড়ের সিংহাসন বসেছিলেন। দেখো এই যে আগের যে অরাজকতা, এই যে যুগে শশাঙ্কর যুগের যে অরাজকতা সেটা দূর করে এই পাল বংশের গোপাল তিনি কিন্তু দূর করে সিংহাসনে বসেছিলেন। গোপালের পর ধর্মপাল, দেবপাল, রামপাল, মহিপাল ছিলেন এই বংশের বিখ্যাত শাসক। অর্থাৎ গোপাল ছিল হলো পাল বংশের প্রধান। প্রথম পাল কে ছিল, ধরো শাসক কে ছিল, পাল বংশের প্রথম শাসক ছিলেন গোপাল পাল। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে যে পাল বংশের প্রথম শাসক কে ছিলেন গোপাল পাল। ওকে, তারপর দেখো পাল বংশ প্রায় 400 বছর বাংলা শাসন করে। তাদের সময়কালে রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, শিল্প, চিত্রশিল্প, শিল্পকলায় সমৃদ্ধ হয়েছিল বাংলা। নওগাঁ জেলায় বিখ্যাত পাহাড়পুরে মহা বিহার পাল যুগের নিদর্শন। দেখো কি নওগাঁ জেলায় যে পাহাড়পুর রয়েছে সেটা কিন্তু এই পাল যুগেরই একটা নিদর্শন। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এমসিকিউ যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে বলতে পারি যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল, গোপাল পাল। ওকে, এবং পাল বংশের সর্বপ্রথম শাসক কে ছিল, গোপাল পাল। এটা তোমরা মনে রাখবে। আর নওগাঁ জেলায় বিখ্যাত পাহাড়পুরের যে নিদর্শন পাওয়া গেছে এটা কোন বংশের, পাল বংশের। ওকে, তারপরে দেখো এরপরে আমরা যেটা দেখব, পাল শাসকদের সময়কালে তাদের রাজত্বের বাইরে কুমিল্লা, বিক্রমপুর অঞ্চলে খড়গ, দেব, চন্দ্র, বর্ম রাজবংশ স্বাধীনভাবে রাজত্ব করেছিল। সমতট অঞ্চল নামে পরিচিত এই এলাকায় ভ্রমণ করেন চীনের বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সাং। তিনি এখানে 30টির মতো বৌদ্ধ বিহার দেখতে পেয়েছিলেন। তৎকালীন বিক্রমপুর অঞ্চলের প্রখ্যাত পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর। তিনি একাদশ শতকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিব্বতে গিয়েছিলেন। এই যে বর্তমান যে অতীশ দীপঙ্কর, ঠিক আছে, এরা কি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোথায় গিয়েছিলেন, তিব্বতে গিয়েছিলেন। বিক্রমপুর অঞ্চলের প্রখ্যাত পণ্ডিত ছিলেন কে, দেখো এটা কিন্তু এখানে কোশ্চেনটা এরকম হয়, অতীশ দীপঙ্করের পিতৃভূমি কোথায়, জন্মস্থান কোথায়, সেটা হলো আমাদের মুন্সিগঞ্জের বিক্রমপুর। এটা কিন্তু তুমি মাথায় রাখবে। ঠিক আছে, বর্তমান আমাদের মুন্সিগঞ্জের বিক্রমপুরে তার জন্ম। ওকে, এটা মনে রাখবে। তিনি কত দশে ছিলেন, একাদশ শতকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি তিব্বতে গিয়েছিলেন। ওকে, সেন বংশ। এবার আসো, সেন রাজবংশ কি। ভারতের দক্ষিণার্ধের কর্ণাটক থেকে পালদের সেনাবাহিনীদের চাকরি করার জন্য বাংলায় এসেছিল সেনারা। দুর্বল পাল রাজা মদন পালকে পরাজিত করে বিজয় সেন ক্ষমতা দখল করেন। তারপর রাজা ছিলেন বল্লল সেন, লক্ষণ সেন। বিজয় সেন এবং বল্লল সেন ছিলেন শৈব সম্প্রদায়ের। পরে লক্ষণ সেন হয়ে ওঠেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী। লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদিয়া জয় করেন। এই যে এখান থেকে কিন্তু শুরু হবে মুসলমানদের ভারত জয়। ওকে, দেখো এই উপমহাদেশে মুসলমানরা কখন আসে, যখন কয়েকটা বংশ, দেখো এখানে একটু খেয়াল করো যে গুপ্ত বংশ, তারপর কি পাল বংশ, শশাঙ্ক বংশ, তারপরে পাল বংশ, তারপরে আসে হলো সেন বংশ। সেন বংশদেরকে পরাজিত করেই কিন্তু এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ভারতবর্ষে ইসলামের কি মুসলিমদের শাসন বা মুসলিমদের রাজ্য প্রতিষ্ঠিত করে। ঠিক আছে, এখান থেকে তোমরা একটা জিনিস খেয়াল করবে, সেটা হলো যে লক্ষণ সেনকে কে পরাজিত করে, কোন মুসলিম সেনাপতি লক্ষণ সেনকে পরাজিত করে, অথবা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কাকে পরাজিত করে নদিয়া জয় করেন, তাহলে সেখানে কি হবে, এই যে লক্ষণ সেন। ওকে, এটা কিন্তু এমসিকিউ হিসাবে ধরে নিতে পারো, অথবা তোমরা সিকিউর কি ক এবং খ নাম্বার প্রশ্ন ধরে নিতে পারো যে লক্ষণ সেনকে পরাজিত করে কে নদিয়া দখল করেন, তাহলে কি তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এটা মাথায় রাখবে। তারপর দেখো প্রাচীন বাংলাদেশের আর্থ সামাজিক সংস্কৃতি ধর্মীয় জীবন প্রভৃতি সম্পর্কে খুব বেশি জানা যায় না। সীমিত সাহিত্য প্রত্নতাত্ত্বিক সূত্র থেকে কিছু তথ্য পাওয়া যায় মাত্র। আমরা পরবর্তী পাঠগুলোতে প্রাচীন বাংলাদেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে জানবো। ওকে, তাহলে দেখো এখান থেকে তোমরা একটু জিনিস দেখবে, একটা এটা হলো প্রাগৈতিহাসিক যুগে প্রত্নস্থানগুলো প্রত্নস্থানে
কি প্রাপ্ত উপকরণগুলোর নামের তালিকা প্রস্তুত করো। বাংলার জনপদগুলোর একটি তালিকা প্রস্তুত করো। তারপর প্রাচীন বাংলার রাজবংশগুলোর তালিকা প্রস্তুত করো। দেখো সবগুলাই কিন্তু আমরা আলোচনা করেছি, ঠিক আছে? তিনটাই আমরা আলোচনা করেছি। তোমরা যদি না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেব, অথবা আমি তোমাদের জন্য পুনরায় এগুলো করে দেব। তবে তোমাদেরকে অবশ্যই একটু বুঝে, একটু ধৈর্য সহকারে এগুলো দেখে শিখতে হবে, তবেই তোমরা এগুলো করতে পারবে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। তোমরা যদি কেউ আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।